প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের ভিত্তিকে যারা নবম দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়ন করছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16তম অধ্যায়ের 16.4 অনুশীলনীর 11, 12 ও 13 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এরই অনুরূপ প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে। তোমাদের পাবলিক পরীক্ষাতে যেগুলো আসবে বা যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হবে সেগুলোর সমাধান তোমরা করতে পারবে। চলো কথা না বাড়ি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। 11 নম্বর প্রশ্নটিতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ বলা আছে, এখানে কিন্তু 8 সেন্টিমিটার একটি বলা আছে, 6 সেন্টিমিটার একটি বলা আছে, 4 সেন্টিমিটার একটি বলা আছে, একটি বাইরের মাপ। তাহলে আমরা ধরে নেব যে কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। কাঠের পুরুত্ব কত? 1 সেন্টিমিটার। আয়তাকার বলছে, কাঠের বাক্সের বাইরের মাপ বলছে কিন্তু আয়তাকার বাক্স। তাহলে আয়তাকার কিন্তু আমাদের ঘনবস্তুর সাথে মিলে যায়। এই জন্য আমরা এখানে ঘনবস্তুর সূত্রটি এখানে প্রয়োগ করব। যে মনে করি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, বাক্সের ভেতরের দৈর্ঘ্য a সমান 8 - 2x। বাক্সের ভেতরের দৈর্ঘ্য, আমরা বাক্সটি একটা বাক্সকে কল্পনা করো, কল্পনা করে তার ভিতরের যে মাপটি থাকবে, মাপটি তাহলে তার দৈর্ঘ্য যদি আমরা কল্পনা করি তার দৈর্ঘ্য কিন্তু দুই দিকে থাকে। আয়তাকার একটা বস্তুর দৈর্ঘ্য দুই দিকে থাকে। এই কারণে আমরা যে পুরুত্ব ধরেছি x, সেটা আমরা এই 8 থেকেই দুই দিকের x যদি বাদ দিই তাহলে 2x হয়। এর জন্য এই -2x হয়। বাক্সের ভেতরে প্রস্থ যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু এখানে 6 - 2x হয়। নাহলে আয়তাকার ভেতরে উচ্চতা, যেহেতু এখানে আয়তাকার কাঠ বাক্স, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আমরা পাচ্ছি। যদি আমরা একটা বাক্স এখানে কল্পনা করি তাহলে আমরা কিন্তু এখানে 3 দিকেই পাবো। অর্থাৎ একটা বাক্সের ভিতরে, অর্থাৎ এখানে কিন্তু 3 দিকেই আমরা পাবো। অর্থাৎ একটা দৈর্ঘ্য প্রস্থ, এটা কী পাবো? উচ্চতা পাবো। ঠিক আছে, অর্থাৎ এখানে তো আসলে এইভাবে অঙ্কন করা সম্ভব নয়। এখানে যেটা দিই না করো, এখানে মনে করে একটি বাক্সের, তোমরা একটা সরাসরি একটা বাক্সের সামনে কল্পনা করে নিবে তাহলে কিন্তু হবে। অর্থাৎ এখানকার যে এই যে এটা কিন্তু আমরা প্রস্থ ধরতে পারি, এইটুকু কিন্তু কী ধরতে পারি? প্রস্থ ধরতে পারি। এইটুকু কিন্তু উচ্চতা ধরতে পারি, এইটুকু কিন্তু দৈর্ঘ্য ধরতে পারি। ঠিক আছে, এরকম আর কি। তাহলে এখন এখানকার এই যে তাহলে পুরুত্ব, এই যে পুরুত্ব, এই যে রেখাটা রয়েছে, এই সম্পূর্ণ এইটুকু মনে করো পুরুত্ব, এইটুকু আমাদের x। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই পদে যদি আমার চিত্র যদি আরেকটু ভিতরের দিকে হতো তাহলে কিন্তু সেটিকে আমরা ধরে নিতাম যে প্রস্থ আরও ভালো বোঝা যেত। তাহলে বাক্সের ভেতরের দৈর্ঘ্য আমরা এটা বের করলাম, প্রস্থ ধরে নিলাম এটা। বাক্সের ভেতরে উচ্চতা হচ্ছে কত? 4 - 2x, 3টা ধরে নিলাম। তাহলে বাক্সের ভেতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে দেখো 2 × AB BC CA, এটা দিয়ে দিলাম। তাহলে এর মান এইটা আমরা বসিয়ে দিলাম, বির মান এটা বসিয়ে দিলাম, বির মান আবার এইটা বসিয়ে দিলাম, সির মান এটা বসিয়ে দিলাম, আবার সির মান এইটা, এর মান এটাও বসিয়ে দিলাম। তারপরে যদি আমরা এই দুটো গুণ করে দিই তাহলে আমরা কিন্তু এই 3টা পাই। ঠিক আছে, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা এই 3টা পাই। এই দুটো যদি আমরা এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে এই 4টা এই পর্যন্ত হবে। আর এখানে যদি গুণ করি তাহলে এই 4টা হবে। এখান থেকে যদি গুণ করা হয় তাহলে কিন্তু এই 4টা তৈরি হবে। কেন হবে? আমি একটি গুণ করে দেখাচ্ছি, তোমরা বাদ দিকে এগুলো গুণ করে নিবে। আমি শেষে মনে করে গুণ করে দিচ্ছি। 4 * কত হয়? 32 হয়। আচ্ছা, 8 দুগুণী কত হয়? 16x হয়। যেহেতু এর আগে মাইনাস, তাহলে -16x হবে। এবার এই 2x দিয়ে যদি এই দুটোকে গুণ করা হয় তাহলে 4 দুগুণী কত? 8। কিন্তু তার আগে যেহেতু 2 এর আগে মাইনাস হচ্ছে, যেখানে -8x হবে। আর 2 এ 2 এ 4 হয়, এই মাইনাসে কত হয়? প্লাস হয়। আর 2 এ 2 এ 4, x গুণ করলে x² হয়। তাহলে এটা আমরা পাচ্ছি। অনুরূপভাবে এগুলো যদি গুণ করি তাহলে এই দুটো গুণ করলে আমরা এই 4টে পাবো, এই দুটো গুণ করলে 4টে পাবো, এই দুটো গুণ করলে এই 4টে পেয়েছি। তাহলে এখন যদি আমরা হিসাব করি এই যে x² গুলো যদি আমরা হিসাব করি, 4টে x², 4টে x², 4টে x², মোট 12টা x² হয়। এখানে 12টা x, 16টা x, এই দুটো x, এইখানকার দুটো x আর এইখানকার দুটো x যদি সব মিলে যুক্ত করি আমরা তাহলে 72টা x পাই। এই 48, এখানকার এই 24 আর এখানকার 32 যদি আমরা যুক্ত করে দিই 104 পাই। ঠিক আছে, এটা আমরা কি পাচ্ছি? বাক্সের ভেতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আবার দেখো এই ভেতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা কেন এই সূত্রটি প্রয়োগ করবো? এখানে প্রশ্নে যেহেতু বলা আছে যে ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এই জন্য ভেতরেরটার হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে ভেতরেরটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এটা আমরা পাচ্ছি। আর এইটাই কিন্তু আমাদের এটা এখানে লিখে নিলাম। এই মানটি কিন্তু আমার ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 88 দেওয়া আছে। এই জন্য আমরা এটার সমানই আমরা এটা লিখে নিলাম। এখন এই 2কে যদি পক্ষান্তর করি 88 নিচে চলে যায়, 2 দিয়ে 88কে ভাগ করলে 44 পাই আমরা। এখন আমরা এই 44কেও পক্ষান্তর করে নিব। এতে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। এখন বিয়োগ হয়ে গেলে আমাদের 60 থাকে। এখন এখান থেকে আমরা 12 যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 12 কমন নিলাম, তাহলে এখানে কিছু থাকে না, একটা x থাকে। 6 × 72, তাহলে আমরা এখানে 6 পাই। এই মাইনাসটা এই
এক্সটা এই 60কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 5 পাই, তাহলে সে 5এই, তাহলে আমরা 5 এখান থেকে সবার থেকে 12 কমন নিলে আমরা এই রাশিটা পাচ্ছি। এখন এই 12কে 0 সাথে গুণ করে দিলাম, তাহলে থাকলো কি এই অংশটা থেকে যায়, যেহেতু 12-এর সাথে কোনো এক্স নাই এই জন্য কি ওটা বাদ দিয়ে দেওয়া যায়। এখন এইটাকে যদি আমরা উৎপাদক করি, ঠিক আছে, 5 এই সর্বশেষ যে সংখ্যার দিকে আমরা ভাঙাবো, 5-এর যে উৎপাদকগুলো উঠেছে 5 সমান আমরা পাই যে 1 গুণ 5, এটা আমরা পাচ্ছি। তাহলে 5 5, তাহলে এটাকে যদি আমরা কমন নিই এখান থেকে এই, অর্থাৎ এই যে 6টা ছিল, 6টাকে আমি 5টা এক্স মাইনাস 1টা এক্স লিখলাম, 6টা থেকে 5টা এক্স মাইনাস 1টা এক্স লিখলাম। কেন লিখলাম? কারণ এই 5-এর যে গুণনীয়কগুলো থাকবে তার সাহায্য নিয়েই ভাঙাতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 আর 5 ছাড়া 5-এর গুণনীয়ক হয় না, এই জন্য আমরা এটা লিখলাম 5x মাইনাস এক্স। তাহলে এইটাকে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5y, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5y, এক্স মাইনাস 1 এই, এক্স মাইনাস 5 এই, তাহলে এক্স মাইনাস 1 এটা হলো, এক্স মাইনাস 5 এটা হলো, ঠিক আছে। এইটাকে আমরা এই একবার এটা সমান 0 লিখলাম, এটা সমান 0 লিখে দিলাম। তাহলে এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা? এক্স ইকুয়াল পাচ্ছি 1 পাচ্ছি। এক্স ইকুয়াল কত পাচ্ছি এখানে? এই 5কে যদি পক্ষান্তর করা হয় তাহলে আমরা 5 পাচ্ছি, অর্থাৎ মাইনাসটাকে যদি 0 ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এখানেও তাই, মানে প্লাস 1 হয়েছে, এখানে মাইনাস এই প্লাস 5 হয়েছে। যেহেতু বাক্সের বাইরের উচ্চতা 4 সেন্টিমিটার, তাই ভেতরের উচ্চতা 5 সেন্টিমিটার হতে পারে না। বাক্সটির বাইরের উচ্চতা যদি 4 সেন্টিমিটার, তাহলে ভেতরের উচ্চতা কি 5 সেন্টিমিটার হতে পারে? কখনোই সম্ভব নয়, কারণ যে মান দেওয়া আছে সেটা কিন্তু ভুল রয়েছে, কাজে এটা হতে পারে না। বাক্সের পুরুত্বগত 1 সেন্টিমিটার, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল সেটা মান চলে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটিতে। 12 নম্বর প্রশ্ন বলা আছে একটি দেওয়ালের উচ্চতা 25 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। দেওয়ালের দৈর্ঘ্য কত? 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। তাহলে এখন এখানে আমরা দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, 25 মিটারকে আমরা যদি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে 2500 সেন্টিমিটার হয়। প্রস্থ কি 6 মিটারকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই 600 সেন্টিমিটার হয়। কেন হয়? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই কারণে 1 মিটার 100 দিয়ে গুণ করে দিলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, পুরুত্ব 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। যেহেতু দেখো এখানে মিটার রয়েছে কিন্তু এটাতে আবার সেন্টিমিটার দেওয়া রয়েছে, এই কারণে আমরা কিন্তু কি করব, সবগুলোতে সেন্টিমিটার হিসাবে নিয়ে যাবো, কারণ এখানে আমাদের এটা একটু সবগুলো একই এককে থাকলে সহজ হবে। তাহলে দেওয়ালটির আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা পুরুত্ব এটা আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি। এটা 45-এর পরে এই যে এই 25, 6 আর 3 যদি গুণ করা হয় তাহলে আমরা 450 পাই। এখানে 2 আর 1 শূন্য যদি যুক্ত করি তাহলে আমরা এই শূন্যগুলো দিয়ে দিতে পারছি। তাহলে দেওয়ালটির আয়তন এত ঘন সেন্টিমিটার পাচ্ছি। আবার দেখা যাচ্ছে একটি ইটের দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার, একটা ইটের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা কত? 3 সেন্টিমিটার। তাহলে ইটের আমরা যদি আয়তন বের করতে চাই তাহলে ইটের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা এই 3টে গুণ করে দিব। গুণ করে দিলে আমরা 150 ঘন সেন্টিমিটার পাচ্ছি। তাহলে দেওয়ালটি তৈরি করতে ইট প্রয়োজন হবে, আমাদের ইট প্রয়োজন হবে এতটি, ঠিক আছে। আমাদের প্রশ্নটিতে কী চেয়েছিল দেখো, প্রশ্নটিতে আমরা একটু দেখে আসি যে একটি দেওয়ালের উচ্চতা, দৈর্ঘ্য ছিল এত, প্রস্থ উচ্চতা এই সবগুলো ছিল। একটি ইটের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত ছিল। এই দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এইটার যে আমরা মান বের করেছিলাম, যে দেওয়ালটির আয়তন বের করেছিলাম, সেই আয়তনকে যদি আমরা ইটের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের যে কতগুলো ইট লাগবে সেটা মান পেয়ে যাবো। তো এখানে সে মানটি চলে যাচ্ছে, কাজে উত্তরটা আমাদের এখানেই শেষ। এবার চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নের সমাধানে। 13 নম্বর প্রশ্নের সমাধানে বলছে যে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে দেখো ঘনক আকৃতির তাহলে ঘনক কেমন? ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কিন্তু সমান হয়, ঠিক আছে। ঘনক বলতে আমরা বুঝি যে তোমাদের যে ছক্কার গুটি অর্থাৎ লুটো খেলার সময় যে গুটিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ঘনক বলা যায়। দৈর্ঘ্য, প্রস্থ সব কিছু উচ্চতা সমান থেকে, তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমি একটা নাম দিয়ে দিলাম এ। সব দৈর্ঘ্য যদি বলা নাই তাহলে এ দিয়ে দিলাম। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে সূত্র থেকে আমরা জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a² হয়, 6 কি হবে? a² হয়, এটা তোমরা অবশ্যই জেনে থাকবে। ঘনক আকৃতি, তাহলে প্রশ্ন মধ্যে আমাদের 6a² সমান 2400, যেহেতু আমাদের এখানে দেওয়া হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 দেওয়া আছে, আবার আমরা সূত্র থেকে জানি এটা, অতএব 6a² সমান কত হবে? আমাদের 2400 চলে আসবে। তাহলে 6a² সমান 2400, a² এর মান a² থাকলো, 6 দিয়ে যদি একে ভাগ করে দিই তাহলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ থাকলো, এই 2400কে যদি 6 দিয়ে ভাগ করি 400 হয়, এর মান এই বর্গমূল যদি করা হয় তাহলে 400কে বর্গমূল করলে আমরা 20 পাই। তাহলে ঘনক আকৃতি বস্তুর কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? ঘনকের বস্তুর কর্ণের দৈর্ঘ্য √3, এটা ঘনকের, আমরা যদি বর্গের বলতে তাহলে কিন্তু √2 হতো। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আমরা যেহেতু ঘনক আকৃতি বলছি এই জন্য √3, তাহলে √3 থাকলো, এর মান আমাদের 20, এটা বসে দিলাম। যদি আমরা এই মানকে এই মান দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাই। এটি ছিল আমাদের এই ভিডিওটির সর্বশেষ প্রশ্নের সমাধান। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব।
যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আশা করছি কিছু না কিছু ধারণা তোমরা অবশ্যই অর্জন করবে এবং অনুরূপ প্রশ্নের সমাধান তোমরা পরীক্ষাতে যদি পরীক্ষায় প্রশ্ন যদি আসে অনুরূপ প্রশ্নগুলি তাহলে অবশ্যই সেগুলো সমাধান তোমরা করতে পারবে। তোমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই যে ধারণাগুলো অর্জন করছো সেগুলো পরবর্তীতে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আসবে সেগুলোতে প্রয়োগ করবে আশা করি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ তোমাদের সকলকে।